নড়াইল জেলা বাংলাদেশের অনেক ছোট জেলা, ছোটোর দিক দিয়ে সে সেকেন্ড, কিন্তু এই জেলায় জ্ঞানীগুণী মহামনীষীর জন্ম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। পাশে আমার দুই বন্ধু বসে আছেন, ডাক্তার আনোয়ার হোসেন, ঢাকা ইমডিসিনে কর্মরত। তার পাশে মোহাম্মদ মেরাজুল হক, সেও ঢাকাতে থাকে, চাকরি করে, বাসায় নড়াইলও মাঝে মাঝে আসে। আমরা আজ আলোচনা করব অবিভক্ত বাংলার স্পিকার সৈয়দ নওশার আলী, তার সম্বন্ধে। আমার বাম পাশে বসে আছে বন্ধু আনোয়ার, সে আসলে ইতিহাসবিদ। আমি অবাক হয়ে গেলাম, সে কী পরিমাণ ইতিহাস জানে, কী পরিমাণ স্টাডি করে। আমরা কন্টেন্ট করি, কিন্তু আমরা তো ইতিহাস জানি না, এত পড়াশুনো করি না। তা আমরা মনে করলাম যে এই সৈয়দ নওশার আলীর সম্বন্ধে কিছু কথা বলবো এবং কিছু স্মৃতিচারণ করব। সেই নড়াইল জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপুর গ্রামের কৃতি সন্তান এই আমার বন্ধুবার আনোয়ার হোসেন, এবং মির্জাপুরকে ভালোবাসেন, খুব খুব ভালোবাসেন মিরাজুল হক। আমরা দুজনেই মির্জাপুরকে খুব ভালোবাসি। আনোয়ার, তুমি কেমন আছো বলো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সৈয়দ নওশার আলীর সম্বন্ধে তুমি অনেক কিছু জানো। এনার বাড়ি আসলে মির্জাপুর, নড়াইলের একটা ঐতিহ্যবাহী গ্রাম, 32 গ্রাম আমরা জানি। তা আসলে তুমি ওনার সময় তোমার আব্বার কাছ থেকে কী কী শুনেছো আমাদের একটু সংক্ষেপে বলো তো বন্ধু। সৈয়দ নওশার আলী একজন ক্ষণজন্মা মহাপুরুষ বললেও ভুল হবে না, কারণ এই নিভৃত পল্লী মির্জাপুর গ্রামে ব্রিটিশ আমলে তার জন্ম, এবং তিনি অত্যন্ত দরিদ্রের মাধ্যমে, দরিদ্রতার মধ্যে লেখাপড়া শিখে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছিলেন, এবং তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন। সৈয়দ নওশার আলী তিনি আমাদের খুলনা বিএল কলেজের থেকে ব্রিটিশ আমলে গ্র্যাজুয়েশন লাভ করে, তারপরে কলকাতায় গিয়ে তিনি বিএল পাশ করেন, ব্যাচেলার অফ ল। তখন 1 বছরের এলএলবির কোর্স ছিল ব্রিটিশ আমলে। তারপরে তিনি আইন পেশায় কলকাতা হাইকোর্টে শেরে বাংলায় ফজলুল হকের পরেই তার স্থান ছিল আইনজীবী হিসাবে। বন্ধু, আর যদি শোনা যায় উনি তো আসলে কলকাতা রাজনীতি করেছেন, তাই না? কিন্তু যখন ব্রিটিশ চলে গেলো 47-এর পরে, উনি বাংলাদেশে আর আসেননি। এই সম্বন্ধে তোমার কি জানা আছে? উনি অখণ্ড ভারত চেয়েছিল। হ্যাঁ উনি মৌলানা আবুল কালাম আজাদের যে দর্শন, ওনার দর্শন সেম ছিল, হ্যাঁ এক ছিল, যার জন্য উনি এই ভারতকে ভাগ করতে চান নাই। হ্যাঁ। এই জন্য উনি পাকিস্তান নামক রাষ্ট্রে আসেন নাই মনের কষ্টে। উনি উনি পরে তো বাংলাদেশে আসছিলেন। উনি কখন আসছিলেন? যখন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় 1971 সালে। হ্যাঁ। এই 71 সালের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে উনি বাংলাদেশে আসেন। উনি কি আসলে বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন না অন্য কোথাও? উনি বাংলাদেশে ওনার মেয়ের বাড়ি ধানমন্ডি 32 নম্বরের বাড়িতেই উনি মৃত্যুবরণ করেন। আমরা শুনেছি ওনার 4 ছেলে 4 মেয়ে, তাই না? এবং ওনার জামাই ছিল পূর্ব পাকিস্তানের চিফ ইঞ্জিনিয়ার হাতেম আলী। এই সম্বন্ধে একটু কিছু বলেন তো আপনি। ওনার জামাই ছিলেন আমাদের নড়াইলের আরাকৃতি সন্তান পরাশলোর খান বাড়ির, তার জন্ম। ওনার নাম ছিলেন হাতেম আলী খান। উনি পূর্ব পাকিস্তানের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, এবং উনিও এদেশের অনেক কিছু করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এবং ওনার 2 ছেলে রণ এবং জন বামধারা রাজনীতি করতেন। রণ মারা গেছে, জন বেঁচে আছে। আচ্ছা, উনি খুব দারিদ্র্যের মাঝে মানুষ হয়েছে, যেটা আপনি যেটা তুমি বললে, খুব দারিদ্র্যের মাঝে মানুষ হয়েছে। তা আসলে ওই তৎকালীন সময়ে মির্জাপুর, তার সাথে নদীর কোনো টাচ নেই, তার সাথে রাস্তার কোনো টাচ নেই। তো ওইখানে প্রাইমারিটা কোথায় পড়লো, হাই স্কুলটা কোথায় পড়লো, এই সম্বন্ধে আমাদের ধারণা দেওয়া হতে বলুন। ব্রিটিশ আমলে তো আলটিমেটলি কোনো প্রাইমারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তখন ছিল ছোট ছোট স্কুল, এই মক্তব টাইপের। সেখানেই উনি প্রাথমিক লেখাপড়া শিখে, তারপরে উনি ওখান থেকে ফুলতলা স্কুলে শিক্ষকতা লেখাপড়া করেন। তারপরে উনি খুলনা বিএল কলেজে পড়াশোনা করেন। তারপরে উনি কলকাতা চলে যান। তারপরে উনি কলকাতা চলে যান। আচ্ছা, কলকাতায় যে উনি আসলে একটা ওয়াসপাড়াগা থেকে, একটা রুরাল এরিয়া থেকে, যে ওইখানে কীভাবে এতটা সান্নিধ্য পেয়েছিলেন, তোমার এই সম্বন্ধে তোমার জানা আছে? আসলে যোগ্য লোককে কখনো আটকায় রাখা সম্ভব না। মাঝখানে একটা কথা বলে রাখি, এটা অনেকেই জানে না। আমাদের নোয়াপাড়ার
যিনি পীর সাহেব ছিলেন, অরিজিনাল ইরান থেকে যিনি আসেন, ওনার নাম ছিল মহিউদ্দিন আলী শাহ ইরানি, এবং ওনার আপন ভারবিটা ছিলেন রেজা শাহ পাহলভী। উনি ইসলাম প্রচারের জন্য ইরান থেকে হিন্দুস্তানে আসে, দিল্লি থেকে এই দক্ষিণবঙ্গে উনি ইসলাম প্রচার করতে আসে। উনি সৈয়দ নওশের আলীকে প্রতি মাসে 20 টাকা করে দিতেন তখনকার সময়, স্টাইপেন্ড দিতেন। স্টাইপেন্ড দিতেন। এবং সৈয়দ নওশের আলীকে উনি খুব ভালোবাসতেন এবং বলতেন যে তোমার মতন সন্তানের দরকার আছে এই দেশে নেতৃত্ব দেওয়া। ওনার পৃষ্ঠপোষকতায়, ওনার সহায়তায় উনি এই এতদূর আসার পিছনে তারও অনেক অবদান আছে। তারপরে তো আসলে সুন্দর একটা তথ্য দিলে তুমি, যে সে অখণ্ড ভারত চায়নি, যার জন্য সে ব্রিটিশরা যেভাবে দেশ ভাগ করেছিল উনি মেনে নেয়নি, মেনে না নিয়ে উনি বাংলাদেশেও আসেননি। বাংলাদেশেও আসেন। আসেননি আসলে তো উনি একটা এলাকার, ওনার সম্বন্ধে কথিত আছে যে উনি কখনো দেশে ঢোকেনি, দেশে আসেনি, দেশের প্রতি কোনো মহব্বত ছিল না। তাহলে তার কারণটা ছিল এইটা, যেটা আমরা আসলে কোথাও পাইনি। ব্রিটিশ আমল পর্যন্ত দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। যেমন তিনি যখন মন্ত্রী ছিলেন তখন আমাদের গ্রামে তৎকালীন আমাদের মির্জাপুর গ্রামে একটা টিউবওয়েল এনে পোতায়। টিউবওয়েলের সিস্টেম তখন আমাদের এই অঞ্চলের লোকজন কুয়োর পানি খেত, পুকুরের পানি পান করত। উনি এটা করেছিলেন, তারপরে কিছু রাস্তাঘাটও করেছিলেন, এবং যশোর জেলা পরিষদের উনি প্রথম চেয়ারম্যান মুসলমানদের। এই যশোর জেলা পরিষদের যত পুরাতন রাস্তা, এগুলি সবই সৈয়দ নওশের আলী সাহেবের হাতে সবে হাত দিয়ে করা না? আচ্ছা মিরাজুল হক বন্ধু, তুমি তো মির্জাপুর খুব ভালোবাসো, ছোটবেলা থেকে মির্জাপুর আমি আর তুমি একসাথে যাতায়াত। তা মির্জাপুরই তো আসলে সম্বন্ধে কিছু বলো, আসলে সম্বন্ধে বা মির্জাপুর সম্বন্ধে তুমি যেটা জানো সেটাই বলো। ধন্যবাদ বন্ধু রিজাউল। আজকের এই আয়োজনটা আসলে আয়োজনের সাথে আমি থাকতে পেরে নিজেকে বেশ গর্বিত মনে হচ্ছে। বন্ধু আনোয়ার অরিজিনালি সে মির্জাপুরের অধিবাসী। মির্জাপুর সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা, যেটা আমরা পাশে বসে দীর্ঘ সময় শুনছিলাম। তো এর মাঝে যেহেতু আমার একটা আত্মীয়তার বন্ধন আমাদের ছোটবেলা থেকে মির্জাপুরের সাথে আছে, সেই সুবাদে আমরা মির্জাপুরকে ভালোবাসতাম। মির্জাপুরকে শুধু তাই না, আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর ভিতরে মির্জাপুর সেই শুরু থেকেই আমাদের থেকে একটু আপগ্রেড। ওরা লেখাপড়ায়, শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরিতে ওরা আমাদের থেকে বেশ একটু এগিয়ে ছিল। ওদের সাংস্কৃতিক অঙ্গনগুলো যথেষ্ট সমৃদ্ধ ছিল। আমরা বিশেষ করে ওদের যে মানে ক্রীড়া অনুষ্ঠানগুলো প্রতি বছর যেটা আয়োজিত হতো, প্রায় 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী অনুষ্ঠান হতো। আমরা বন্ধুরা মিলে মিশে সবাই পার্শ্ববর্তী এলাকা থেকে ওদের অনুষ্ঠানগুলোতে যোগদান করতাম। এত ম্যাচুরলি ওদের অনুষ্ঠানগুলো আয়োজন ছিল, যেটা দেখে আমরা আসলে বিস্মিত হতাম। এত সুন্দরভাবে ওদের একটা ক্লাব ছিল, পথিকৃত সংসদ মনে হয়, সেটার যে মেম্বারগুলো ছিল, যারা পরিচালনা পরিষদ ছিল, অত্যন্ত জ্ঞানী মেধাবী ছিল, যেটা দেখে আসলে আমরা অভিভূত হতাম। আমরা প্রতি বছরও অপেক্ষায় থাকতাম ওই অনুষ্ঠানগুলো কখন আসবে। আমরা সদল বলে চলে যেতাম মির্জাপুরকে, আমরা সবাই মিলে উপভোগ করতাম। আমরা ছোটবেলা থেকে মির্জাপুরকে ভালোবাসি। মির্জাপুরকে আমরা আদর্শ একটা গ্রাম হিসেবে অনুসরণ করি। এটাই মোটামুটি আমার। ধন্যবাদ মিরাজুল হক। আসলে তো আমরা এই ধরনের অনুষ্ঠান যে শুরু করলাম, যে নড়াইল একজন কীর্তিমান পুরুষের জীবনী আমরা আলোচনা করব। আসলে প্রথম অনুষ্ঠানটা অনেক ত্রুটি বিচ্ছুত হয়েছে, দর্শক ক্ষমার সঙ্গে দেখছেই দেখবেন। আর এই যে আমাদের বন্ধু, যে ইতিহাসবিদ বন্ধু ডাক্তার আনোয়ারুল হক, তাকে প্রায় আপনারা আমাদের সাথে পাবেন, দেখতে থাকবেন। আজ আমাদের সৈয়দ নওশের আলী সম্বন্ধে জানার চেষ্টা করছি, অনেক বেশি পারি নাই, তবে সামান্য কিছু জানার চেষ্টা করছি। এরপরে মাসে একটা প্রোগ্রাম এই ধরে আপনারা পাবেন আমাদের সাথে। তুমি সৈয়দ নওশের আলী সম্বন্ধে আরেকটু কিছু বলো, 1 মিনিটই। সৈয়দ নওশের আলী সত্যি একজন ক্ষণজন্ম পুরুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি যে আমাদের নড়াইলে সৃষ্টিকর্তা যেন ওই রকম আরও ক্ষণজন্ম পুরুষের জন্মগ্রহণ করায়। ধন্যবাদ বন্ধু। ওকে, ধন্যবাদ।